আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ডিটেলের বিষয় ওয়ার্কশিট দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের ওয়ার্কশিটের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা শিখে নিয়েছি। আজকের ক্লাস থেকে আমরা ধারাবাহিকভাবে ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। প্রথমে 1 নম্বর ফরম্যাট 6 কলাম ওয়ার্কশিট। 6 কলাম ওয়ার্কশিট এটা খুবই সহজ এবং সাধারণত এটা 4 মার্কের জন্য আসে। এখানে 3টি প্রধান শাখা থাকে। প্রধান শাখার প্রথম হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রসেস দেওয়া থাকে, কোনো সমন্বয় থাকে না। এখান থেকে আমাদের তৈরি করতে হবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তাহলে প্রত্যেকটা 2টা করে কলাম থাকবে, টাকার কলাম, ডেবিট টাকা ক্রেডিট টাকা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এভাবে 6টা কলাম হবে। তো আসুন 1 নম্বর অঙ্কটা আমরা দেখি। দেখুন, এখানে প্রথমে প্রস্তুত দেওয়া আছে, উপরে লেখা আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আর নিচে লেখা আছে কমপ্লিট এ ওয়ার্কশিট। শুধুমাত্র ওয়ার্কশিট তৈরি করতে হবে। যেহেতু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তাহলে এখান থেকে ওয়ার্কশিট তৈরি করতে হবে। কার্যপত্র তৈরি করতে গেলে শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে অ্যামাউন্টগুলো ট্রান্সফার করে ব্যালেন্স বের করতে হবে। কত টাকা প্রফিট হলো আর ব্যালেন্স শিটে যোগফল কত হলো এটা বের করে দেখাতে হবে। এই হলো আমাদের 6 কলাম। 6টা কলামে দেখুন প্রধান শাখা কয়টি? 3টা, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। প্রত্যেকে 2টা করে কলাম, 3 দুগুণে 6টা কলাম আছে। এরপর আরেকটা অঙ্ক দেখুন, 2 নম্বর অঙ্ক। এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স লেখা আছে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যোগফল এখানে মেলানো আছে, রেওয়া মিলের কমপ্লিটে ওয়ার্কশিট। ওয়ার্কশিট তৈরি করতে হবে। শুধু ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এই 2টা বাড়াতে হবে আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। তারপরে 3 নম্বর অঙ্ক, অর্থাৎ এই 1 নম্বর ফরম্যাটে আমরা যতগুলো অঙ্ক দিয়েছি আমার বইয়ের সবই 6 কলাম ওয়ার্কশিট। তো একটা অঙ্ক করলে আপনি সবগুলো পারবেন। এখান থেকে আমরা প্রথম থেকে সমাধান করি, বাকি যতগুলো অঙ্ক আছে এগুলো আপনারা সব বাসায় একটু প্র্যাকটিস করবেন। তাহলে 6 কলাম ওয়ার্কশিট নিয়ে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের নিয়ম জানতে হবে যে কয় নিয়মের অঙ্ক আছে এই অধ্যায়তে। সেটা যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজে অধ্যায়গুলো আয়ত্ত করা যায় আর অঙ্ক চেনা যায় এবং নির্ভুল সমাধান করা যায়। কারণ প্রত্যেকটা ফরম্যাটের আলাদা আলাদা নিয়ম থাকে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। আর যদি আমি নাই জানতে পারলাম যে কয় রকমের নিয়ম আছে, শুধু আন্দাজে অঙ্ক 1 নম্বর উদাহরণ, 2 নম্বর উদাহরণ, এইভাবে 100টা উদাহরণ করলে তো আমার লাভ হবে না। কারণ আমার নিয়ম জানতে হবে। নিয়ম জানলে যে কয়টা নিয়ম আছে সেই কয়টা নিয়মের একটা একটা করে অঙ্ক করলেই যথেষ্ট। খুব শর্টকাটে আমি পুরো অধ্যায়টা আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আপনাদের অনুরোধ করব যে আমার লেখা যে বইগুলো আছে ফরম্যাট আকারে, সবগুলো এই সহজভাবে শেখানোর অভিনব কৌশলী আছে ফরম্যাট। আর এই ফরম্যাট আবিষ্কার করে আমি খুব সহজে ছাত্রদেরকে বোঝানোর সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে বই নেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ বাইরে দোকানে এই বইগুলো নাম নকল করে ফেলেছে অন্য অসাধু ব্যবসায়ীরা। আমার এই নামটা নকল করে তারা চালানোর চেষ্টা করতেছে। আর পিছনে আমার ছবি দেখে মিলাই কিনবেন, এমকে জামান স্যার লেখা থাকবে। অন্যরাও অসাধু ব্যবসায়ীরাও ছবি দেওয়া শুরু করেছে। তো শিক্ষার্থীগণ, তো আসুন 6 কলাম ওয়ার্কশিট যেটা এখানে মনে হচ্ছে গিভেন বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স হুইচ আর ইজ নো অ্যাডজাস্টমেন্ট, কোনো সমন্বয় নেই, অফ রানা সার্ভিস সেন্টার 31শে ডিসেম্বর 2016। দেখুন, কোনো সমন্বয় নেই, শুধুমাত্র 31/12/2016 একটা রেওয়া মিল দেওয়া হয়েছে, মানে এটাই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখন কয়টা আইটেম দেওয়া আছে? মোট 18টা আইটেম দেওয়া আছে। এই আইটেমের মধ্যে থেকে এখন আমাদের কোনগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে আর কোনগুলো ব্যালেন্স শিটে যাবে সেগুলো শুধুমাত্র বুঝতে হবে। তো আমরা প্রথম অঙ্কটা একটু ভালোভাবে বুঝে নিই। 1 নম্বর প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা সম্পদ। এই সম্পদটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে 80,000 টাকা। ক্যাপিটাল, মূলধন, এটা একটা দায়। দায় এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায়। নোট রিসিভেবল, এটা সম্পদ, এটা ডেবিট পাশে যাবে ব্যালেন্স শিটে। অ্যাকাউন্ট পেবেল, এটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। নোট পেবেল, এটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। ক্যাশ, এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যায়। সাপ্লাইজ, এটা সম্পদ। যদি সাপ্লাই এক্সপেন্স থাকতো তাহলে কিন্তু খরচ ধরতাম আমরা। তো সাপ্লাইজ এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে যায়। রিপেয়ার রেভিনিউ, আয়, এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। অ্যাডভার্টাইজিং রেভিনিউ, বিজ্ঞাপন আয়, এটা এখানে মিস্টেক হয়েছে। রিপেয়ার রেভিনিউ এটা আয়, এটা আছে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়। আর অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ এটা আয়, এটা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়। কনসাল্টিং রেভিনিউ এটা আয়, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যায়। আমরা জানি সকল প্রকার আয় ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যায় আর সকল প্রকার ব্যয় ইনকাম স্টেটমেন্টে ডেবিট পেশে যায়। তাহলে কনসাল্টিং রেভিনিউ এটা আয়, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়। কমিশন রেভিনিউ এটাও ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যাবে। ম্যানেজমেন্ট ফিস রেভিনিউ
এটা আমাদের আয়, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যাবে। অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টিং রেভিনিউ, হিসাব সম্পাদনের আয়, এটাও একটা আয়, সুতরাং এটা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়। এখন আসুন, আয়ের সোর্স আমরা আমাদের হিসাব বিজ্ঞানে দিয়েছি, ব্যবহৃত যে সমস্ত সোর্সগুলো ব্যবহার হয় সাধারণত 15টা, এই 15টা সবই কিন্তু ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়। তো সেখান থেকে আমি কয়েকটা এখানে দিয়েছি। এবার আসুন, অ্যাকাউন্টিং রেভিনিউর পরে লেখা আছে আর্ট সাপ্লাইজ এক্সপেন্সেস, সকল প্রকার ব্যয় ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়। আচ্ছা, এরপর আসুন ল সার্চ, এটা আইন খরচ, এটা ব্যয়, এটা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়। ড্রয়িং, উত্তোলন, এটা কিন্তু ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যায়। এখন ব্যালেন্স শিটে সাধারণত কী কী যায়? ব্যালেন্স শিটে যে সম্পদগুলো যায় আসলে কিন্তু ড্রয়িং কোনো সম্পদ না, এটা মূলত মালিকানা কমানোর জন্য, হ্রাসকরণের জন্য একটা হাতিয়ার। অর্থাৎ উত্তোলন এটা ক্যাপিটাল থেকে মাইনাস করার জন্যই মূলত আমরা ক্রেডিট পেশে দিই, ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে রাখি। এটা আমরা এর আগেও আলোচনা করেছি। এবার আসুন, অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ হিসেবে ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যাবে। এই যোগফলটা মেলানো আছে। এখন আমরা ওয়ার্কশিটে যাই। সেক্ষেত্রে দেখুন, কার্যপত্রটা 1 পেজে আপনারা করার চেষ্টা করবেন। তো প্রথমে উপরে কোম্পানির নাম লিখবেন, ওয়ার্কশিট, এরপর তারিখটা, ডেটটা দিয়ে দেবেন। এরপর আসুন পার্টিকুলার্স, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এই 2টা কলাম, ইনকাম স্টেটমেন্টের 2টা কলাম, ব্যালেন্স শিটের 2টা কলাম, মোট 6 কলাম। তো আমরা প্রস্তুত দেখে দেখে এগুলো সব লিখলাম আগে, 18টা আইটেম। এরপরে অ্যামাউন্টগুলো ডেবিট ক্রেডিট যেভাবে ছিল প্রশ্নে হবো এখান থেকে কপি পেস্ট করলাম। দেখবেন এখান থেকে কপি পেস্ট করলাম, এখানে বসানোর পরেই এবার কে কোথায় যাবে একটু দেখাই। প্রথমে প্রিপেইড, এটা সম্পদ, তাই এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যাবে। ক্যাপিটাল, এটা দায়, তাই এটা ক্যাপিটাল ব্যালেন্স শিটের ক্রেডিট পেশে যায়। নোট রিসিভেবল, এটা সম্পদ, ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যায়। অ্যাকাউন্ট পেবেল, এটা দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যায়। নোট পেবেল, এটাও দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যায়। এরপর আসুন ক্যাশ, ক্যাশ একটা সম্পদ, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যায়। এবার আসুন সাপ্লাইজ, এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যায়। রিপেয়ার রেভিনিউ আয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পেশে যায়। অ্যাডভার্টাইজিং রেভিনিউ ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পেশে যাবে। আর কনসাল্টিং রেভিনিউ, কমিশন রেভিনিউ, ম্যানেজমেন্ট ফিস রেভিনিউ, এই যে অ্যাকাউন্টিং রেভিনিউ, এই যে রেভিনিউগুলো সবগুলো আয়, সবগুলো ব্যালেন্স ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পেশে যায়। ক্লিয়ার? এটা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে বসানো হলো অ্যামাউন্টগুলো। এরপরে আর্ট সাপ্লাইজ এক্সপেন্স, সকল প্রকার খরচ, এইগুলো সব ব্যালেন্স ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যায়। আর্ট সাপ্লাইজ এক্সপেন্সেস, লস আর্টস এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, এবং এই যে এইগুলো সব এক্সপেন্স, এই এক্সপেন্সগুলো সব ইনকাম স্টেটমেন্ট ডেবিট পেশে গেল। এবার ড্রয়িং, ড্রয়িং হচ্ছে ডেবিট পেশে যাবে ব্যালেন্স শিটে, কারণ মূলধন কমানোর, ক্যাপিটাল কমানোর একটা হাতিয়ার। এরপরে আসুন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা ব্যালেন্স শিটে যাবে সম্পদ হিসেবে, ব্যালেন্স শিটে ডেবিট পেশে। নিট ইনকাম, এখন আসুন আমরা সম্পূর্ণ এই পর্যন্ত কিন্তু প্রসেস ছিল, এগুলো বসাই দিলাম। দেওয়ার পরে নিচে একটা ঘর এখানে একটু বাড়তি করতে হবে, নিট প্রফিট অথবা লসের জন্য। তো সিস্টেম হলো লাস্টে যখন আমরা ফিগারটা বসাবো, তো এই ট্রায়াল ব্যালেন্সের যোগফলটা তো দেওয়া থাকবে প্রশ্নে, এটা আপনি লিখে নেবেন দেখে দেখে, প্রশ্ন দেখে লেখা যাবে। এরপর ইনকাম স্টেটমেন্টটা একটু খেয়াল করবেন যে আয়ের পরিমাণ বেশি নাকি ব্যয়ের পরিমাণ বেশি। যে পরিমাণ বেশি হবে, যেটা যে পাশে বেশি হবে সেই পাশটা আগে যোগ করতে হবে। ক্যালকুলেটারে আপনি যোগ করে দেখলেন আয় বেশি হয়েছে 1,89,000, 1,89,000 পরে ডেবিট পাশে বহাই দিলেন, দিয়ে খরচগুলো বাদ দেন। খরচগুলো বাদ দেওয়ার পরে ক্যালকুলেটারে ব্যালেন্স থেকে গেল 1,65,000। এই 1,65,000 টাকা এটা আমাদের আয় হয়েছে, লাভ হয়েছে, এটাকে আমরা বলবো নিট প্রফিট। এখন নিট প্রফিটের ব্যালেন্স সবসময় ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়, ওই ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দেখাতে হবে। ক্লিয়ার? যদি লস হইতো, অর্থাৎ ব্যয় বেশি হইতো, তাহলে আমরা কি করতাম? ব্যয় পাশে আগে যোগ করতাম, ব্যয় পাশে যোগ করে এই পাশে নিয়ে যেতাম, নিয়ে আয়গুলো বিয়োগ করতাম, বিয়োগ করার পরে যে ব্যালেন্সিং থাকতো লিখতাম নিট লস। আর নিট লস সর্বদাই ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। মনে থাকবে আশা করি, ইনশাল্লাহ বুঝতে পারছেন। তাহলে এখন নিট প্রফিট কোথায় গেছে? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। ওকে, আমাদের সব যোগফল নিচে করলাম, ব্যালেন্স শিট যোগ করে দেখে মিলে গেল, অঙ্ক শেষ। তাহলে 6 কলাম শিট আমরা কমপ্লিট করে ফেললাম ইনশাল্লাহ। পরবর্তী আরেকটা অঙ্ক দেখুন, এখানে আমাদের 20টি আইটেম আছে, কোনো সমন্বয় দেওয়া হয়নি। গিভেন বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স হুইচ আর ইজ নো অ্যাডজাস্টমেন্ট রেজাল্ট সার্ভিস সেন্টার। এখন রেজাল্ট সার্ভিস সেন্টারে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, যা দেওয়া আছে ব্যালেন্স শিটের এই রেওয়ামিলগুলো সবই 31শে ডিসেম্বর বছর শেষের এইগুলো ব্যালেন্স। তার মানে কোনো অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে, এখন এখান থেকে আমাদের কী করতে হবে? ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হবে আর ব্যালেন্স শিটে ট্রান্সফার করতে হবে। তাহলে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট
দুটো দুটো 4টে কলাম আর এই দুটো 6টে কলাম, এই 6টে কলাম করলে কমপ্লিট। ক্যাশ ইন হ্যান্ড এটা সম্পদ, সম্পদটা ব্যালেন্স শিটের ডেট পেশে যাবে। ইকুইপমেন্ট এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেট পেশে যাবে। নোট রিসিভেবল এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেট পেশে যাবে। অ্যাকাউন্ট পেবেল এটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পেশে দায়। নোট পেবেল দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পেশে দায়। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেট পেশে যাবে। সাপ্লাইজ এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেট পেশে যাবে। এরপর আসুন রিপেয়ার রেভিনিউ, সকল প্রকার আয় ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যায়। রিপেয়ার রেভিনিউ 2000 টাকা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে দিব। রেন্ট রেভিনিউ 2000 টাকা, 60,000 টাকা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যাবে। কমিশন রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যাবে। এরপর আসুন অ্যাকাউন্টিং রেভিনিউ, এটাও ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যাবে। লিগাল ফিস আর্ন এটাও আয়, এটা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যায়। ডিপ্রিসিয়েশন এটা ব্যয়, এক্সপেন্সেস ইনকাম স্টেটমেন্টে ডেট পেশে যাবে। সকল প্রকার এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে ডেট পেশে যায়। ক্যাপিটাল এটা মূলধন, এটা দায়, এটা ব্যালেন্স শিটের ক্যাপিটাল ক্রেডিট পেশে যায়। ল্যান্ড বিল্ডিং সম্পদ, ব্যালেন্স শিটের ডেট পেশে যাবে। এবার আসুন ক্যাশ হাইজাক, হাইজাক একটা খরচ, এটা ক্ষতি, নগদ ছিনতাই হয়ে গেছে, তাহলে এটা কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে ডেট পেশে যাবে। অ্যাক্সিডেন্ট লস, স্যালারি বেতন এটা একটা খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেট পেশে যাবে। এন্টারটেনমেন্ট এটা আপ্যায়ন ব্যয়, এটা আমাদের একটা ব্যয়, এক্সপেন্স, এটা ইনকাম স্টেটমেন্ট ডেট পেশে যায়। রেন্ট পেইড এটা ভাড়া, একটা ব্যয়, ইনকাম স্টেটমেন্ট ডেট পেশে যায়। অ্যাকাউন্ট রিসিভেবল এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেট পেশে যায়। বাস, এটা যোগফল দেওয়া আছে। এবার আমরা ওয়ার্কশিট তৈরি করবো। ওয়ার্কশিট তৈরি করতে গেলে ট্রায়াল ব্যালেন্স এটা দেওয়া আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এখান থেকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে আর ব্যালেন্স শিটে দিতে হবে। এখন ইনকাম স্টেটমেন্ট কোনগুলো যাবে? আয়গুলো আর ব্যয়গুলো। আয়গুলো ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পেশে যায়, ব্যয়গুলো ইনকাম স্টেটমেন্ট ডেট পেশে যায়। আর সম্পদগুলো ইনকাম এই ব্যালেন্স শিটে ডেট পেশে যাবে, আর দায়গুলি সব ব্যালেন্স শিটের ক্রেডিট পেশে যাবে। তো কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, এগুলো তো আমরা অনেকটাই শিখেছি। তারপরে আমার বইতে তালিকা তৈরি করে দেওয়া রয়েছে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। মাঝে মাঝে আপনি তালিকাটা একটু দেখবেন। শিক্ষার্থীগণ, একজন শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে যখন আসে, অ্যাকাউন্টিংটা ইংরেজিতে করতে গেলে অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য আমি তাদের কথা মাথা রেখে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে দিয়েছি, প্রায় 1500 ওয়ার্ডের বাংলা অর্থ তৈরি করে দিয়েছি, ডিকশনারি আকারে সাজানো আছে। এ দিয়ে বানান, বি দিয়ে বানান, সি দিয়ে বানান, এইভাবে ডিকশনারি আকারে সাজানো দেওয়া আছে। যে কোনো অর্থ না পারলে আমার এখান থেকে, আমার এই বই থেকে দেখে নিতে পারবেন। এগুলো খুবই জরুরি দরকার, এগুলো আপনি জানতে পারলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব জায়গায় লাগবে। তো আমার বইটা বেসিক তৈরি করার জন্য, বেসিকটা মজবুত করার জন্য আপনি বইটা সংগ্রহ করুন। টাকাটা বড় কথা না, মাত্র কয়েক টাকার বই, আপনার ক্যারিয়ারে অনেক কিছু শিখতে পারবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। বাজারে হাবিজাবি বইগুলো আপনার যার কাছে যা আছে এগুলো থাকুক, আপনি একটা ভালো বই সংগ্রহ করেন ইনশাল্লাহ। তো আসুন আমরা এখানে ওয়ার্কশিট করি। প্রথমে লিখলাম ক্যাশ, এটা আগে আমরা রেওয়া মিল থেকে এই আইটেমগুলো সব বসালাম। দেখুন কীভাবে বসালাম, এই জায়গাতে নিয়ে আসলাম, সবই টাকার ফিগারগুলো সব এই পর্যন্ত নিয়ে এসে এগুলো আমাদের প্রসেস ছিল। এবার আমরা ট্রান্সফার করবো, ইনকাম স্টেটমেন্টে কোনটা যাবে আর ব্যালেন্স শিটে কোনটা যাবে। খেয়াল করুন, খুবই সহজ, 5 মিনিটের ভিতরে ওয়ার্কশিট একটা কমপ্লিট হয়ে যাবে। ক্যাশ এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটে ডেট পেশে যাবে, সঙ্গে সঙ্গে বসাই দিবেন। ইকুইপমেন্ট এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেট পেশে যাবে। নোট রিসিভেবল এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেট পেশে বসবে। অ্যাকাউন্ট পেবেল এটা দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যায়। নোট পেবেল এটা দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পেশে যায়। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স একটা সম্পদ, এটা ব্যালেন্স শিটে ডেট পেশে যায়। সাপ্লাইজ এটা সম্পদ। দেখুন সাপ্লাইজ সম্পদ, কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স বললে এটা কিন্তু ব্যয় হতো। যাই হোক, সাপ্লাই সম্পদ, এটা ব্যালেন্স শিটে ডেট পেশে গেল। রিপেয়ার রেভিনিউ এটা আয়, সকল আয় ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যায়। রিপেয়ার রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে 2000 টাকা দেখালাম। রেন্ট রেভিনিউ 60,000 টাকা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে দেখালাম। কমিশন রেভিনিউ 4,000 টাকা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে দেখালাম। অ্যাকাউন্টিং রেভিনিউ 12,000 টাকা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে দেখালাম। এবার আসো লিগাল ফিস আর্ন, এটা আয় 70,000 টাকা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যায়। এবার ডিপ্রিসিয়েশন এটা খরচ, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস এটা খরচ, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পেশে যাবে। ক্যাপিটাল এটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পেশে যায়। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সম্পদ, ব্যালেন্স শিটে ডেট পেশে যায়। ক্যাশ হাইজাক, এতে একটা খরচ হয়েছে, হাইজাক, ছিনতাই, অ্যাক্সিডেন্ট লস, এগুলো আমাদের খরচ, সকল খরচ ইনকাম স্টেটমেন্ট ডেট পেশে যাবে। স্যালারি বেতন এটা আমাদের একটা ব্যয়, এটা ইনকাম স্টেটমেন্ট ডেট পেশে যায়। এন্টারটেনমেন্ট আপ্যায়ন ব্যয়, এটা আমাদের ইনকাম স্টেটমেন্ট ডেট পেশে যায়। রেন্ট পেইড এটা ভাড়া, এটা আমাদের খরচ, ইনকাম স্টেটমেন্ট ডেট পেশে যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেট পেশে যাবে। আচ্ছা, এই তো আইটেম সব শেষ। এখন ইনকাম স্টেটমেন্ট যোগ করার সময় আমাদের নিচে কিন্তু একটা জায়গা রাখতে হবে, এটা প্রফিট অথবা লস যে কোনো একটা হতে পারে। তাই আমরা একটা রো রেখে তারপরে আমরা যোগ করলাম। আয় পাশ বড়ো নাকি ব্যয় পাশ বড়ো, এটা আমরা খেয়াল করবো, আগে ক্যালকুলেটার দেখবো, কারণ ব্যয় বড়ো হলে লস হবে, আয় বড়ো হলে লাভ হবে। তো আয়টা আমাদের বড় হয়েছে 1,48,000 টাকা, এই পাশেও লিখলাম, এই পাশে লিখে এখন আমরা বিয়োগ করলাম ব্যয়গুলো, 20,000, 10,000, 40,000, 10,000, 5,000 বিয়োগ করার পরে 63,000 টাকা থেকে যায়। এই 63,000 টাকা নিট ইনকাম। আমরা জানি নিট ইনকাম ব্যালেন্স শিটের ক্রেডিট পেশে যায়।
তাই এখান থেকে নিয়ে সরাসরি ব্যালেন্স শিটকে এই পাশে দেখালাম। এবার আমরা যোগ করলাম ক্রেডিট সাইড আর ডেবিট সাইড, যোগ করে আমরা দেখলাম মিলে গেছে 3,03,000 টাকা, 3,03,000 টাকা মিলে গেল। তাহলে আশা করি আপনারা ওয়ার্কশিট বুঝতে পারছেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওয়ার্কশিট, খুব সহজ একটা টপিক্স, চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ। আর তারপরে যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে পাবেন ইনশাল্লাহ। তো আসুন, এটাও আমাদের এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে আছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এইভাবে 6 কলাম ওয়ার্কশিটগুলো আপনারা করতে পারবেন। তো সেক্ষেত্রে আজকে আমরা 6 কলাম যে ওয়ার্কশিটের অঙ্কগুলো শিখলাম, এখনই আমার বই থেকে আপনারা যারা ভিডিও দেখলেন, ভিডিওটা শেষ করেই এই ফরম্যাটে অঙ্কটা প্র্যাকটিস করে ফেলুন, তাহলে 6 কলাম ওয়ার্কশিট আমাদের কমপ্লিট হয়ে যাবে। আগামী ক্লাসে আবার আমরা 8 কলামের ওয়ার্কশিট করাবো, তখন আবার 8 কলাম নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো এইভাবে যদি আমরা 3টে ক্লাসে 3টে ফরম্যাট শিখে ফেলি, আশা করি ইনশাল্লাহ কোনো অঙ্ক আপনি জটিল পাবেন না, সবগুলো দেখবেন যে আপনার আয়ত্তে চলে আসছে। কারণ নিয়ম তো 3টাই। এখন ফিগারটা চেঞ্জ হতে পারে, হয়তো বা 80,000-এর জায়গায় 8 লাখ দিতে পারি, 60,000-এর জায়গায় 6 লাখ দিতে পারি, কিন্তু নিয়মটা চেঞ্জ করতে পারবে না কখনো। যত জটিল প্রশ্ন হোক না কেন, পরীক্ষার হলে আপনি অ্যান্সার করতে পারবেন এবং নির্ভুল অ্যান্সার করতে পারবেন। আর যারা কয়েকটা সাজেশন নিয়ে মাত্র অল্প কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করছে, মুখস্থ করছে, তারা কিন্তু ভুল করবে। এজন্য নিয়ম শিখতে হবে। যে কোনো টপিক শিখতে গেলে আগে নিয়মগুলো জানতে হবে, যে এর ভিতরে কয় রকমের নিয়ম আছে, কীভাবে চিনতে হয় আর কীভাবে এটা সমাধান করতে হয়। এই 3টা প্রশ্নের উত্তর পাইলে আশা করি ইনশাল্লাহ আপনি যে কোনো ম্যাথ সহজে করতে পারেন। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ আমি আমার হ্যান্ড নোট খুব সুন্দরভাবে বাজারে ছেড়ে দিয়েছি। আপনারা আমার যে এমকে জামান সিরিজের বইগুলো বের হচ্ছে, আমাদের অফিস থেকে এই বইটা সংগ্রহ করার জন্য চেষ্টা করুন। সেক্ষেত্রে তাহলে আজকে আমরা 6 কলাম ওয়ার্কশিট সব ইনশাল্লাহ কমপ্লিট করে ফেললাম। আগামী দিন আমরা 8 কলাম ওয়ার্কশিট শুরু করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।